লুক অ্যাট দিস রিসেপশন, মানে প্রপার মেসি টাইপ রিসেপশন। পুরো দেশের প্রায় সমস্ত ফুটবল প্রেমী চলে এসে এয়ারপোর্টের সামনে হামজাকে একদম গ্রহণ করছে তারা, যে হামজা চৌধুরী ফাইনালি বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক করতে চলেছেন। আবার কার বিরুদ্ধে? আর্চ রাইভেল ভারতের বিরুদ্ধে। যেসব বাংলাদেশি সমর্থকেরা তারা একটু ভারত বিরোধী, তো তারা তো খুশিতে এখন নাচছেন। কে এই হামজা? যারা যারা হামজা চৌধুরীকে জানেন না, হামজা হচ্ছে এই মুহূর্তে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের টপ টায়ার লিগ, যেটাকে আমরা বলি প্রিমিয়ার লিগ, ঠিক আছে? তো সেই প্রিমিয়ার লিগে লেস্টার সিটির প্লেয়ার, বাট এই মুহূর্তে তিনি লোনে আছেন শেফিল্ড ইউনাইটেডে, ঠিক আছে? তিনি 2021 সালে লেস্টার সিটির হয়ে FA কাপ জিতে নিয়েছেন। মানে একটা প্লেয়ার যার মানে সে ইংল্যান্ডের টপ টায়ার লিগে খেলছে, পুরো ওয়ার্ল্ডের বেস্ট লিগে খেলছে লেস্টার সিটির হয়ে, এবং লেস্টার যথেষ্ট ভালো টিম, তারা PLও জিতে, প্রিমিয়ার লিগও জিতেছে। তাই সেই প্লেয়ারটা যখন বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেক করছে, তাহলে ভাবুন যে যে রিসেপশনটা তাকে দেওয়া হচ্ছে সেটা অবশ্যই তিনি ডিজার্ভ করেন। এবং সমস্ত ফুটবল প্রেমী যারা প্রিমিয়ার লিগ ফলো করে, যারা হামজা চৌধুরীকে ফলো করে, যারা হামজা চৌধুরীর ফ্যান, তারাই ম্যাচটার দিকে মুখে থাকবে। সেটা বাংলাদেশের সমর্থক হোক, ভারতের সমর্থক হোক, নেপালের সমর্থক হোক, যে দেশেরই সমর্থক হোক। এবং এইটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট বলা যায়, যে ফাইনালি সাউথ এশিয়ার ফুটবলেও যে এরকম প্লেয়ার আছে যে অলরেডি একটা ইংল্যান্ডের হয়ে, একটা বড় টিমের হয়ে তিনি খেলেছেন, এমনকি ইংল্যান্ডের আন্ডার-17 টিমেও খেলেছেন। তো কিভাবে এই জিনিসটা হলো, মানে এই যে হামজা চৌধুরী, এই হামজা চৌধুরী যখন মানে প্রসেসটাকে খুব সোজা ছিল বাংলাদেশের হয়ে খেলা। দেখুন, হিসাব মতো দেখতে গেলে হামজা চৌধুরী অবশ্যই ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন, অরিজিন তার বাংলাদেশের। 2019 সালে একটা মন্তব্য আছে যেখানে হামজা চৌধুরী বলেন যে ইংল্যান্ডের হয়ে খেলাটা আমার জীবনে বেস্ট থিং, আমি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই। বাট 2019-এর পরে হামজা চৌধুরী ডাক আসেনি সিনিয়র দলে, তাই তার কাছে দুটো অপশান থাকে, একটা হচ্ছে গ্রানাডা বলে একটা টিম, ফুটবল টিম, এবং একটা বাংলাদেশ। তাই গ্রানাডা ফুটবল টিম সেরকমভাবে উন্নত হয়নি, উন্নত করতে পারছে না, এবং বাংলাদেশের কাছে তার একটা অপশান থাকে। যেহেতু বাংলাদেশের ডুয়াল সিটিজেনশিপ নেওয়াটা তুলনামূলক সোজা, তাই সঙ্গে সঙ্গে মানে 2024-এর আগস্ট মাসে আমাদের হামজা চৌধুরী অ্যাপিল করে সিটিজেনশিপের জন্য। মানে নভেম্বর মাসের মধ্যে তার কাছে এনওসি চলে আসে ইংল্যান্ডের ফুটবল ফেডারেশনের তরফ থেকে, এবং ডিসেম্বর মাসে তিনি অফিসিয়ালি বাংলাদেশের সিটিজেন হয়ে যান, এবং ডুয়েল সিটিজেনের মাধ্যমে তিনি ইংল্যান্ডেও খেলতে পারবেন এবং বাংলাদেশেও তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে পারবেন। তাই অবশ্যই এই জিনিসটা, যে প্রসেসটা এত সোজা, ইন্ডিয়ার ক্ষেত্রে ভুলে যান আমাদের যে কনস্টিটিউশন হয়েছে, এরকম যদি কোনো ইন্ডিয়ার অরিজিনাল প্লেয়ারও থাকে, তাকে আনতে গেলে তাকে 5 বছর ওয়েট করতে হবে, অনেক ব্যাপার আছে। তো সেক্ষেত্রে হামজা চৌধুরী আসছে, খেলবে তিনি ভারতের বিরুদ্ধে। তাই হামজা চৌধুরীকে কি ভারত ভয় পাচ্ছে? বলে রাখি, হামজা চৌধুরীর যা মার্কেট ভ্যালু 4.5 মিলিয়ন ইউরো, এটা ভারতের গোটা স্কোয়াডের থেকে বেশি, ঠিক মানে প্রায় সমান সমান বলতে গেলে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই একটা মানে চাপ তো আছে, এটা আমরা সমস্ত দর্শক। বাট একটা প্লেয়ার কি সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারে? একটা প্লেয়ার কি চেঞ্জ, দেখুন একটা প্লেয়ার কিন্তু চেঞ্জ করতে পারে। কি চেঞ্জ করতে পারে? ইম্প্যাক্ট, এই যে ফুটবলের প্রতি ভালোবাসা। দেখুন বাংলাদেশ কিন্তু এটা প্রথম করছে না, অলরেডি তারা জামাল ভুঁইয়া 2009 সালে যখন জামাল ভুঁইয়া আন্ডার-13 খেলতেন, তিনি ডেনমার্কে খেলতেন, কোপেনহেগেন বলে একটা টিম ছিল, সেখানে তার চান্স আসছিল, বাট তার আগে কোনো কারণে সেই চান্সটা তিনি পাননি, এবং জামাল ভুঁইয়াকে কিন্তু পরবর্তী সময় বাংলাদেশ ডুয়াল সিটিজেনশিপ দেয়, এখন পরিবর্তে তিনি বাংলাদেশের ক্যাপ্টেন। তাই এইটা বাংলাদেশের সাথে হয়েছে। একটা প্লেয়ার কখনো কিছু চেঞ্জ করতে পারে না, বাট মিডফিল্ডে একটা অবশ্যই স্টেবিলিটি আসবে, এবং বাংলাদেশের ফুটবল টিম যথেষ্ট ভালো টিম, হালকায় নিলে চলবে না। তাই ইন্ডিয়ার পক্ষে কতটা টাফ হতে পারে, দেখুন ইন্ডিয়া যে প্লেয়াররা খেলে সেই প্লেয়ারদের এবিলিটি নিয়ে আমাদের কোনো ডাউট নেই। প্রত্যেকটা প্লেয়ার, সেটা লিস্টন হোক, মানবীর হোক, তো মানবীর তো নেই, শান্তিও নেই, ব্র্যান্ডন হোক, ঠিক আছে, বা পরিবর্তন যে প্লেয়ার যারা আছে, ভালপুইয়া হোক, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, সেই এবিলিটি আছে, একক দক্ষতায় ম্যাচ ঘুরিয়ে দেওয়া।
পরবর্তী সময় সুনীল ছেত্রী এসছেন, গোলও করেছেন, আগের ম্যাচে জিতিয়েওছেন। কিন্তু এই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গেলে কিন্তু আপনাকে সঠিক ট্যাকটিক্স নিয়ে মাঠে নামতে হবে। হামজা চৌধুরীর বিরুদ্ধে খেলতে গেলে আপনাকে সঠিক ট্যাকটিক্স নিয়ে মাঠে নামতে হবে, কারণ হামজা চৌধুরী কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার, রাইট উইংও খেলতে পারেন। তাই আমার মনে হয় বাংলাদেশেও তিনি ডিফেন্সিভ মিডেই খেলবেন, মাঝমাঠটাকে স্টেবিলিটি দেবেন। তাই গোল তুলে নেওয়াটা একটা বড় ব্যাপার হতে চলেছে, যেটা ইন্ডিয়ার পক্ষে কোনো রকম সমস্যা নেই। দেখুন, আমি ইন্ডিয়াকে ব্যাক করছি এবং প্রেডিকশনটা আমি দিয়ে রাখছি, কারণ ইন্ডিয়া 2 গোলে জিতবে, ঠিক আছে? 2 গোলে জিতে তারা এএফসি আমাদের কোয়ালিফায়ার রাউন্ড 2 গোলে জিতছে এশিয়ান কোয়ালিফায়ার্সে ইন্ডিয়া, ঠিক আছে? 2 গোলে জিতছে, এটা আমার প্রেডিকশন। আমি ভরসা রাখছি আমার ভারতীয় দলের ওপর, আমার প্লেয়ারদের ওপরে, সে হামজা চৌধুরী হোক, যেই হোক। বাট একটু তো হিলিয়ে দিয়েছে হামজা চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল। তো দেখা যাক কি হয়, আমাদের ইন্ডিয়া কবে এখান থেকে শিক্ষা নেয়। এরকম একটা প্লেয়ারই কিন্তু সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারে। আপনি শুধু বাংলাদেশের ফুটবল অ্যাটমসফিয়ার, বাংলাদেশের ফুটবল ক্রেজের কথা ভাবুন, কীভাবে একটা প্লেয়ার এসে পুরো পরিবর্তন করে দেয়। আশা করবো ইন্ডিয়া থেকে কোনো প্লেয়ার এরকম আসবে এবং সমস্ত কিছু একটা ভুল বদলে দেবে, যাতে আমরাও এরকম সেলিব্রেট করতে পারি। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভালো লাগলে কমেন্ট ভাইবসের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।